মাস বছর বলে কোনো কথা নেই। যখনই সুযোগ পাবো তখনই প্রতিশোধ দেব। আমার কথার অবাধ্য হয়ে করিম মণ্ডল ওর মেয়েকে সুখী দেখতে চেয়েছে, কিন্তু আমি ওর মেয়ের কপালে দুঃখের রেখা এঁকে দেব। তাহলে চলো দয়াল বাবার মাজারে গিয়ে মানত করে আসি, যাতে খুব শীঘ্রই আমাদের মনের আশা পূরণ হয়। কি ব্যাপার? শোনো ভাবি, বড় ভাইয়া এই এলাকার মানুষদের বিপদ আপদের সাথী, তাই সবাই তাকে সম্মান করে। আকাশ, জি, তুমি বৌমাকে নিয়ে ফকির মিসকিনদের তবারক বিলি করে দাও। চলো ভাবি। মামা বল। ওই যে রুস্তম। ভাইজান, যার নাম শুনেছো কিন্তু চোখে দেখোনি, ভালো করে দেখো। এই সেই রুস্তম যে আমার স্বামীর খুনি। ঠিক আছে, তোমরা মানতের কাজ শেষ করো। আমি ওর সাথে পরিচয় পর্বটা শেষ করে ওকে বুঝিয়ে দিয়ে আসি ও কার বোনকে বিধবা করেছে। ভাবি দাও। আল্লাহু আমিন। কোন পবিত্র কাজে মেয়েদের মাথা থেকে শাড়ির আঁচড় পড়ে গেলে বেআব্রু হয়ে যায়, আর পুরুষের মাথা থেকে এই পবিত্র জিনিসটি পড়ে গেলে সুন্নতের অবমাননা হয়। আপনাকে দেখে মনে হয় সম্মানী ব্যক্তি, তাই এই টুপি সামনে রেখে সুন্নতের সম্মান ঠিক রাখবেন। ওসব হাদিসি কথা রেখে আমার কথা শোনো। আমি শরীফ জোরদার। তুমি যাকে খুন করেছো সেই সুলেমান সরকার আমার ভগ্নিপতি। পৃথিবীর সব ভাই চায় তার বোন সুখে থাকুক, কিন্তু তুমি আমার বোনের সুখ শান্তি কেড়ে নিয়েছো। তাই আমি তোমার জীবন কেড়ে নিয়ে আমি আমার বোনের মন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দেব। ওখানে কি হচ্ছে? ও কিছু না, আমাদের এখানে এক সম্মানী ব্যক্তির সাথে আরেক সম্মানী ব্যক্তির দেখা হলে এভাবে কুশল বিনিময় করে। তুমি কোনো চিন্তা করো না, চলো তো ভাবি, চলো। শরীফ জোয়ারদার, তোর জুলুমবাজ ভগ্নিপতি আমার বাবার উপর হাত তুলেছিল বলে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। ইচ্ছে করলে তোকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি। কপাল ভালো তো, করিম মণ্ডল আমার কাছে তার মেয়েকে বিয়ে দিচ্ছে জেনে করিম মণ্ডলকে যেদিন তুই হুমকি দিয়েছিস সেদিন তোকে পাইনি বলে তুই বেঁচে গেছিস। শোন, দা কোরাল তলোয়ার দিয়ে নয়, এই চোখে নজর দিয়ে আমি তোকে শেষ করে ফেলবো। কথাটা মনে রাখিস, মনে রাখিস। এই দেখেছিস, বিধবা হয়েও কেমন রাজরানীর মতো সেজে আছে। এইসব মেয়ে মানুষের মুখ দেখাও পাপ। শুনুন, আপনি কে, কি আপনার পরিচয় তা আমি জানি না, কিন্তু অনেকে কানাঘোষা শুনে বুঝলাম আপনি বিধবা। আপনি জানেন না কোনো মেয়ের স্বামী মরে যাবার পর এত সাজগোজ করে থাকা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তা আমাকে শেখাতে হবে না। শোন, তোর স্বামী আমাকে বিধবা করেছে, তোর স্বামী একটা খুনি। আর তাই তোর স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন আমি এই স্বাদী থাকবো। কি আজেবাজে কথা বলছেন? আমার স্বামী একজন ফেরেশতার মতো মানুষ। মিথ্যে কথা। তোর স্বামী ফেরেশতা নামের আজরাইল। কি
আপনি আমার স্বামী সম্পর্কে আজে বাজে কথা বলছেন? আমি শরীফ জোয়ারদার। আমার পরিচয়টা তোর বাবার কাছ থেকে জেনে নিস। আর ভালো করে শুনে রাখ, আমার বোন যা বলেছে তার ফল তোকে ভোগ করতে হবে। রুস্তমকে তো শেষ করবই, আর সেই সাথে রুস্তমের বংশধর তোর ভবিষ্যৎ সন্তানকেও ক্ষমা করব না। বৌমা, সেদিন আপনাকে প্রথম দেখেছি, সেদিনই এই মনে আমার বাবার আসলে আপনাকে ঠাঁই দিয়েছে। আর সে আপনি কিনা আমার সাথে মিথ্যে কথা বলে প্রতারণা করেছেন। আমার সরলতার সুযোগ নিয়ে একজন সন্ত্রাসী দাঙ্গাবাজের সাথে আপনি আমার জীবনটাকে জড়িয়ে দিয়েছেন। সংস্কৃতি মনে মনে গোপন করেছেন। আপনার ছেলে একজন সন্ত্রাসী। রুনা, তোমার এত বড় সাহস! সত্য মিথ্যা না জেনে তুমি আমার বাবাকে অপমান করছো। স্ত্রী হয়ে স্বামীকে খুনি সন্ত্রাসী বলতে লজ্জা করো না তো? না, কারণ আমি যা জেনেছি তা মিথ্যে নয়। গ্রামের মানুষ তোমাকে সালাম করে যে সম্মান দিয়েছে তা দেখে আনন্দে আমার বুকটা ভরে গেছে। কিন্তু সেই সম্মান যে ভয় করেছে তা বুঝতে পেরে এই বুকের দুধে থাকা সে আনন্দের সাথে হাসি খুশিতে মরণ হয়েছে। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে আমি একজন খুনি সন্ত্রাসী স্ত্রী। না, আমি কোন পেশাদারি খুনি বা সন্ত্রাসী নই। আমি তাকে খুন করেছি যে অসহায় মানুষদের খুন করেছে। আমি তার বিরুদ্ধে সন্ত্রাস করেছি যে নিরীহ মানুষদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। আজ তুমি আমাকে যে বেশে দেখে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে গেছ, সে বেশে থেকেই আমি এই রুস্তম শত শত হাজারো মা বোনের দুঃখ কষ্ট মন থেকে মুছে দিয়েছি। সমাজের অত্যাচারী মানুষগুলোর কাছ থেকে ফিরিয়ে দিয়েছি কেড়ে নেওয়া অসহায় মানুষের হক। কিন্তু অন্যের হক আদায় করতে গিয়ে এতদিন তুমি যা করেছ, আজ যদি তোমাকে সেই পথ থেকে সরে দাঁড়াতে হবে, যাতে আমি এবং আমার সন্তান তোমার কাছ থেকে প্রাপ্য নিজেদের হক থেকে বঞ্চিত না হই। না, স্বার্থপরের মতো আমি তোমার এক হৃদয়ের আশা আকাঙ্ক্ষাকে পাহাড়ের চূড়ায় তুলতে গিয়ে হাজারো হৃদয়ের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে মাটির সাথে মিশে দিতে পারবো না। যাদের বিরুদ্ধে তোমার সংগ্রাম, সেই শত্রুদের মরণ থাবা যে কোনো সময় আমাকে বিধবা করতে পারে। তোমার শত্রুতার রেশ ধরে বংশানুক্রমে আমাদের সন্তানের উপর আঘাত আনতে পারে, যার কারণে ভবিষ্যতে তোমার বংশের প্রদীপ উজ্জ্বল হয়ে ওঠার বদলে প্রতিশোধের আগুনে দাবানল হয়ে উঠতে পারে। জানি এটা আপু, কি দেখো তো এভাবে চিৎকার করছিস কেন? কি দুলা ভাই, খুব টেনশন লাগছে? দুলা ভাই, সত্যি কথাটা কি বলবো? আমি যা করেছি এবং আপনি যা দেখেছেন, সেই অবস্থা এখন আপু। আপনি বাবা হতে যাচ্ছেন দুলা ভাই। সত্যি? কি ব্যাপার, লোকজন আসার সময় হয়ে গেছে, অথচ যার সন্তানকে ঘিরে এই সাতসা অনুষ্ঠান, সে কোথায় বৌমা? রুস্তম! আঙ্কেল, আপনি হয়তো ভুলে গেছেন, আজ বিদেশ থেকে বড় ভাইয়েরা আসছে, তার রিসিভ করতে এয়ারপোর্টে গেছে। রুনা, রুনা, এদিকে এসো। কি করছো? বাইরে গেলে সবকিছু বুঝতে পারবে, চলো। ভাইজান, তোমাদের বৌমা। রুনা, সবাইকে সালাম করো। বৌমা, রুস্তম, বৌমাকে এখানে আনার কি দরকার ছিল? বাবা, ভাইয়েরা তো কেউ আমাদের বিয়েতে ছিল না,
তাই রুনাকে ভিতরে গিয়ে দেখার আগে তাদের পাওনার সম্মানটুকু দিয়ে আমি আমার কর্তব্য পালন করেছি। এই রুস্তমের ভাই ভাবিরা এসেছে? হ্যাঁ ভাইজান, তুমি ওয়াদা করেছো আমার স্বামীর এক লাশের বদলে রুস্তমের বংশের সবার লাশ আমাকে এক এক করে উপহার দেবে। ভাইজান, এই সেই সুযোগ, বলো কি করব? আমি আসার আগ পর্যন্ত আমাদের লোকদের বল প্রস্তুতি নিয়ে গ্রামের চতুর্দিকে নজর রাখতে, যাতে নজরে কেউ পড়লে চান নিয়ে ফিরে যেতে না পারে। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। রুনা, আমি যা যা বলেছি সব রান্না করেছো তো? হ্যাঁ। চাচু, তুমি এখানে বসো। এই, তাহলে তুই কি নিচে বসে খাবি? বস এখানে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানেই বসো চাচু, আমার নিচে বসে খাওয়ার অভ্যেস আছে। হ্যাঁ চাচু, এই হাতটা ভাঙছে না, একটু ভেঙে দাও না। বলো কি, আমার ভাতিজি হয়ে হাড় ভেঙে না খেতে পারলে আমার মান সম্মান কিছুই থাকবে না। দেখো কিভাবে হাড় ভেঙে খেতে হয়, ভালো করে দেখো। খাও। তোমার কমন সেন্স বলতে কিছু নেই? আমেরিকা থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছি? ওর মতো মুখের মুখের খাবার খেলে তোমার রোগ হবে। অশিক্ষিত মূর্খ, তোমার কি আক্কেল জ্ঞান কিছুই নেই? ভাবি, মূর্খ হলেও আমি কিন্তু স্বাস্থ্য সচেতন ও খুব শক্তিশালী মানুষ। গন্ডার শক্তিশালী হলো গন্ডার গন্ডারি। ভালো করে হাত ধুয়ে নে। সে কি বাবা, উঠে গেলেন যে? খাওয়ার রুচিটা চলে গেছে তাই। শোনো সবাই, এই ডার্টি দেশে থাকলে সবার এই ডার্টি অভ্যাস হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। কি করছো তুমি? হ্যাঁ, কি করছো তুমি? এই অবস্থায় ভাবে কোনো কাজ করা ঠিক না, তুমি তা জানো না? জানি, তবে ভয়ের কোনো কারণ নেই। আমি মরে গেলে তোমার সন্তানকে সহি সালামতে তোমার করে দিয়ে যাব। চুপ করো, ফের যদি এই ধরনের কথা বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। না, তুমি চোখের আড়াল হলে আমি বাঁচব না। ও না। হ্যাঁ রুস্তম। কিন্তু কিসের বিপদ তা তোরাই জানিস। আমরা কাল বেড়াতে যাচ্ছি, যদি কখনো তোকে প্রয়োজন হয় তাহলে এই ফোনে তোকে জানাবো। এই নে, দ্যাট ইজ মোবাইল ফোন। ইফ ইউ ইউজ দিস। ও, তুই তো আবার ইংরেজি জানিস না। আমি আসি। সত্যি কি তুমি ওকে মোবাইল ফোনটা দিয়ে দিলে? আরে না না, আমরা এখানে থাকা পর্যন্ত একটা চাকরের দরকার, তাই সে ব্যবস্থা করা হলো। কি ঠিক বলিনি ভাইয়া? ঠিক বলে। হ্যাঁ চলো। তোমরা কারা? তোদের জম, মানে তোদের ভাই রুস্তম আমাদের বাবাকে খুন করেছে। আমরা কসম খেয়েছি তোদের বংশের কাউকে জীবিত ছাড়বো না। এই সবাইকে শেষ করবে।
বলছেন? কারোর কোনো ক্ষতি হয়নি তো? হলেই তো আমাদের কি, ভাগ্য ভালো বেঁচে গেছি। তা না হলে আজ তোমার স্বামীর কারণে আমাদের লাশও ফিরে আসতে হতো। আসলে রুস্তমকে ছাড়া বাইরে বের হওয়াটা ঠিক হয়নি। চুপ করো। এতদিন জানতাম তোমার স্বামী একজন সহজ সরল পাগল মানুষ, কিন্তু ও যে একটা খুনি, গ্রামের মানুষের শত্রু, তা যদি জানতাম তাহলে এ বাড়িতে ভুলেও পা রাখতাম না। দেখো না, সত্য কথা বলাতে কেমন সাপের মতো ফুসফুস করছে, মনে হচ্ছে ছোঁয়া দেবে। দেবে কি? অনেক আগেই তো বলেছে কোন মেয়ে যাকে বিয়ে করতে রাজি হয়নি, অথচ এই রূপসী নাগিন খান বংশের সম্পত্তি একা ভোগ করার জন্য ঠিকই রাজি হয়ে একজন খুনি মাস্তানের বউ হয়েছে। এমন খুনি গুন্ডা স্বামীর বউ হওয়ার চাইতে বেশ্যাগিরি করে বেঁচে থাকা অনেক ভালো। যা কিছু বলার আমাকে বলো, কিন্তু আমার স্বামীকে নিয়ে কেউ আর একটি কথাও বললে আমি কাকে যে কি করবো তা আমি নিজেই জানি না। আরে আমার স্বামী আপনাদের মতো শিক্ষিত না হলেও, দামি স্যুটটা না পরলেও, দামি গাড়িতে না চললেও এই গ্রামের সবার কাছে একজন আদর্শবান সিংহ পুরুষ, যার নাম শুনলে মানুষ নামের জানোয়াররা ভয়ে আত্মরা হয়ে যায়। আমার স্বামী পাগল না? হ্যাঁ, সত্যিই পাগল। কারণ আপনাদের মতো স্বার্থপর ভাই আছে সেটা জেনেও যখন চুপ থাকে তখন তাকে পাগলই বলতে হয়। আর কি বলেছেন আপনি? আমার স্বামী খুনি মাস্তান না? মনে নেই সেদিনের কথা, যেদিন গ্রামের মানুষের হক আদায় করার জন্য সবাই যখন প্রত্যেক বাড়ির বড় ছেলেকে লড়াকু সৈনিক করে করে তোলার জন্য আপনার বাবাকে দান করেছিল, তখন এ বাড়ির বড় ছেলে হয়ে আপনি এই ভাই আর এই বোনকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বংশের মান সম্মান রক্ষার জন্য। সেদিন যদি আমার সামনে এগিয়ে না আসতো তাহলে আপনারা বিদেশ গিয়ে সাহেব হয়ে থাকতে পারতেন না। আপনাদের লেখাপড়া শিখিয়ে বড় করার জন্য রুস্তম নিজে কৃষক হয়েছে, এক হাতে লাঠি ধরে আরেক হাতে চাষ করেছে। আপনাদেরকে সময় মতো টাকা পাঠানো আর ভালো মন্দের খোঁজ খবর নেওয়ার জন্য সে নিজেই ডাক্তার হয়েছে। আজ যদি আমার স্বামী না থাকতো তাহলে আপনারা এই গ্রামে পা রাখতে পারতেন না। আর আমার স্বামীর সাহায্য ছাড়া আপনারা এখান থেকে যেতেও পারবেন না। আপনারা সবাই স্বার্থপর হওয়াটাই শিখেছেন, কিন্তু আমার স্বামী পরের উপকার করার জন্য শুধু ত্যাগী হওয়াটাই শিখেছেন। এরকম একজন ফেরেশতার মতো মানুষকে যদি আবারও কিছু বলেন তাহলে আমি আপনাদের সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। মাইন্ড ইট, মাইন্ড ইট। শুনেছিস তো, ছোট বড় তোদের সবাইকে পা ধরে সম্মান করার হাত দিয়ে বৌমা তোদের কি করবে? স্বামীর প্রতি ভালোবাসা কাকে বলে শিখেছো তোমরা? শিখেছো তো নিজের দেশকে ডার্টি কান্ট্রি আর নিজের দেশের মানুষকে ডার্টি পিপল বলা। আমার ঘরে তোদের জন্ম হয়েছে, সেটা ভাবতে আমার লজ্জা হয়। ভাইয়া, ভাবি, দেখো পুকুরের টাটকা মাছ, বাগানের ফল, এই দেখো, আর টাটকা ক্ষেতের সবজি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোর বিয়েতে আমরা আসতে পারিনি, কিন্তু তোর সন্তানকে দেখার জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে ঠিকই এসেছি। আর সেই সুযোগে বউকে দিয়ে উচিত শিক্ষা দিয়েছিস। কি বলছো তোমরা? শুধু তাই নয়, তোর বউ নাকি আমাদের কেটে টুকরো টুকরো করে ফেলবে। রুনা, 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 আমার ভাইদের তুমি কি বলেছ? তার আগে তুমি তাদের জিজ্ঞেস করো তারা কি বলেছে। তুমি আমার ভাইদের কেটে টুকরো টুকরো করবে বলেছো কিনা? হ্যাঁ বলেছি, কিন্তু কেন বলেছি তা তাদের জিজ্ঞেস করে দেখো। তোর কি জ্ঞান বুদ্ধি
কিছু আছে? গর্ভবতী বউর গায়ে হাত তুলেছিস? বাধ্য হয়েছি বাবা। ও আমার ভাই ভাবিদের কত বড় কথা বলেছে তুমি জানো? এই ওদের পা ধরে মাপ চাও, যাও। ক্ষমা চাওয়ার কথায় যদি ওঠে তাহলে আগে ওদের পা ধরে আমার ক্ষমা চাওয়া উচিত, কারণ বৌমার চাইতে আমি ওদেরকে অনেক বেশি অপমানজনক কথা বলেছি। বাবা, আপনি আমাদের জন্মদাতা, শুধু অপমান কেন, গায়ে হাত তোলার অধিকার আপনার আছে। ও সন্তান সম্ভব বলে আমি ওকে মাফ করে দিলাম, কিন্তু ভাই ভাবিদের কাছে মাফ না চাইলে ওকে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হয় মাফ চাও, না হয় বাড়ি ছেড়ে চলে যাও। তোমার বাবা তোমার সম্বন্ধে মিথ্যে বলে আমাদের বিয়ে দিয়েছেন, কিন্তু যে ভাই ভাবিদের কারণে আজ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তারা তোমাকে কতটুকু ভালোবাসেন তা আজও বুঝতে পারলে না। আর সেই কষ্টে আমার বুকটা ফেলে যাচ্ছে। ভাইয়া, ওর হয়ে আমি তোমাদের কাছে মাফ চাইছি, তোমরা ওকে মাফ করে দিও। ভাইয়া, ভাইয়া মাফ করে দিও। তুই দুঃখ করিস না মা, মেয়েদের প্রথম সন্তান তার বাবার বাড়িতে হয়, সেজন্য তোকে তো এখানে আসতেই হতো। কিন্তু বাবা, ও যদি আমাকে নিতে না আসে তাহলে আমি এই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না। জামাই বাবা যে যেন তোকে নিজে নিতে আসে আমি সে ব্যবস্থা করছি। কি ব্যাপার, এত আনন্দ কিসে? শুভ সংবাদ নিয়ে এসেছি। তার শুভ সংবাদটা একটু খোলাখুলি ভাবে বলো। নাতি না নাতনি? নাতি, একেবারে ফুটফুটে চাঁদের মতো। আলহামদুলিল্লাহ, মিলাদ মাহফিলের ব্যবস্থা করি। কে কে আরো জ্বালিয়েছে? হামিদা, এত প্রাচুর্য আর ঐশ্বর্যের মাঝে থেকেও তুই যার কারণে এই অন্ধকার ঘরে মুখ থুবড়ে পড়ে আছিস, সেই রুস্তমের কলিজায় দাগ দেবার সুযোগের খবর পেয়েই আমি এসেছি। তাই বাইরে বের হয়ে সূর্য দেখ, ওই সূর্য অস্ত যাওয়ার আগেই আমি ওর আদরের ভাই বোনদের লাশ বানিয়ে ওর জীবন অন্ধকারে ঢেকে দেবো। এই চলো সবাই, এই হ্যাঁ, চল। চলো। আপনারাও চলো। ভাইয়া, ভাবি, না ভাইয়া না, তোমরা তোমরা যেও না। রুনার উপর অভিমান করে আমার সন্তানকে না দেখে তোমরা চলে যাচ্ছ, তাতে আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু পুলিশের উপর ভরসা করে তোমাদের যাওয়াটা ঠিক হবে না। যেতে হলে আমাকে সঙ্গে নিয়ে যাও। তার মানে তোর বউ যে কথাগুলো বলেছে এখন তা তুই প্রমাণ করতে চাচ্ছিস? তোকে ছাড়া আমরা এই এলাকা ছেড়ে যেতে পারবো না, তাই না? শোন, মরতে হলে মরবো, তবু আমরা তোকে ছাড়াই যাব। আব্বু, আমার খুব ভয় করছে, তার থেকে সাথে নিয়ে চলো না। চুপ, কোনো কথা বলবে না। এই চলো সবাই। না, আমি জেনে শুনে তোমাদেরকে এভাবে যেতে দেবো না। রুস্তম, পথ থেকে সরে দাঁড়া, না দাঁড়ালে মায়ের কসম খেয়ে বলছি এটাই এই বাড়িতে আমাদের শেষ আশা। এই সবাই গাড়িতে ওঠো। হ্যাঁ চলো। তুই যে ভাই ভাবিদের কারণে বৌমাকে ঘর ছাড়া করেছিস, তার প্রতিদান ওরা কিভাবে দিল বুঝতে পেরেছিস? আমি আমার দাদু ভাইকে দেখতে যাব, গাড়ি আনতে বল।
গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। আমাদেরকে মেরে ফেলার জন্য তাড়াতাড়ি বোমা মারছে। আমাদেরকে বাঁচাও চাচ্ছু, আমাদেরকে বাঁচাও। কি রে, কি হয়েছে? টুম্পা কেন জানি খুব কান্নাকাটি করছে। আপনি ওদেরকে নিয়ে রুনাদের বাড়িতে যান, আমি রেল স্টেশন থেকে একটু ঘুরে আসছি। ট্রেন যদি ছাড়িস তাহলে জানি শেষ করে ফেলবো। মাস্টার সাহেব, ওই নরপশুর দল আমার ভাই ভাই খুন করার জন্য এসেছে। আপনি নির্ভয় ট্রেন ছাড়ার ব্যবস্থা করুন। আমি থাকতে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, প্লিজ। আমার জন্য দেব না, তোমরা সেই সালামতে যাচ্ছ, খুশি। আমাদের ক্ষমা করে দিও ভাই। তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আমাকে ছোট করতে না ভাবি। তোমরা আমার জন্য দোয়া করে ভাবি। ভাই তোর ছেলেকে না দেখে চলে যাচ্ছি, এটা তোর ছেলের গলায় পড়িয়ে দিয়ে আমাকে অপরাধ বোধ থেকে মুক্তি দি ভাই, মুক্তি দি, মুক্তি দি। আমাদের ক্ষমা করে দি। খোদা হাফেজ।
দরজা ভেঙে ফেল। এই মেয়ে, সেদিন তুই রুস্তমের বউ হয়েছিস, সেদিনই তোর কপালে মরণ রেখা লেখা হয়ে গেছে। তোর বাবা নিজেই তোর কপালে সেই রেখা লিখে দিয়েছে। বাবার কাছ থেকে আপনার সম্বন্ধে আমি সবই জেনেছি, তাই আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, এই শত্রুতার খেলা বন্ধ করুন। না, ওই খান বংশকে ধ্বংস না করে এই খেলা শেষ হবে না। তাই আজ তোর ছেলে আর তোকে খুন করে এই শত্রুতার খেলা শুরু করবো। না কিছু না, এই অবিচার আপনি করবেন না। বল তোর বাচ্চা কোথায়? ডাক্তারের কথা অনুযায়ী চেক আপ করে একটা বাবাকে হাসপাতালে নিয়ে গেছে। মিথ্যে না বলে ভালো ভালো বল, বাচ্চা কোথায়? সত্যি বলছি চাচা, ও ঘরে নেই। এই তোরা যা, খুঁজে দেখ বাচ্চাকে কোথায় লুকিয়ে রেখেছে। যা। কাঁদে না বাবা, বাচ্চাকে নিয়ে ভেতরে গিয়ে দুধ খাওয়া, যা এখান থেকে। অন্য বাচ্চা কাঁদছিল, ওর বাচ্চাকে খুঁজে পেলাম না। সুদের খেলায় যখন নেমেছি তখন ব্যর্থ হয়ে আমি আমার বোনের সামনে গিয়ে দাঁড়াবো না। আমি তোর কোনো ক্ষতি হতে দেয়নি। জানিস, তোর বাবাকে আমি বিপদের কথাটাই বোঝাতে চেয়েছিলাম। আজ আমার কাছে কে তোমার এই অবস্থা করেছে? আমাকে বলো বাবা, বলো আমাকে। শরীর জর্দার বাবা, কাউকে বলুন বাবাকে একটু নিয়ে আসতে, দেখে চলে যায়। তুই নিজেই গিয়ে দেখ। বাবা, আসার সময় আপনাকে বলেছি আমি ভেতরে যাব না, কারণ অকৃতজ্ঞ ভাই বোনদের ভালোবেসে ওর প্রতি যে আমি অবিচার করেছি, কি করে আমি সেই মুখ তাকে দেখাবো? এই মুখ আমি ওকে দেখাতে পারবো না বাবা, দেখাতে পারবো না। দেখাতে চাইলেও আজকের পর থেকে আর কোনোদিন দেখাতে পারবি না। মানে বৌমা আর কোনোদিন তোর মুখ দেখতে পারবে না বাবা। হ্যাঁ রুস্তম, ওই শহীদ জর্দার আমার বৌমার সেই অবস্থায় করে গেছে। না,
চলো হাসপাতালে, চলো ওরা। কোনো লাভ হবে না, সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকবো না। তোমার সাথে অনেক বছর বেঁচে থাকার ইচ্ছে ছিল আমার, কিন্তু তা হলো না। আমার বুকে প্রাণ, আমি আমার নিজের জীবনের পৌষ মাসের মঞ্চে প্রথম যে রূপে আমি তোমাকে দেখে এই বুকে আপন করে নিয়েছিলাম, সে রূপে তুমি আমার বাবুকে মানুষের মতো মানুষ করে তুমি কথা দাও রুস্তম, বলো কথা দাও। রুস্তম, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুই বৌমার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য তোর সন্তানকে নিয়ে অন্য কোথাও চলে যা, যাতে ওই নরপশুদের সাথে আর কোনদিন তোর দেখা না হয়। হ্যাঁ রুস্তম, আমার জন্য তুই কোনো চিন্তা করিস না। আর আমি হচ্ছে অস্তগামী সূর্য, কিন্তু তোর ছেলে হচ্ছে উদীয়মান সূর্য। ভাইজান, তুমি আমাকে বলেছিলে তোমার মেয়ের বিয়ের 1 মিনিট আগে হলে ওই রুস্তমের মাথাটা কেটে এনে আমাকে উপহার দিবে, কিন্তু সেই রুস্তমই যখন সবার মুখে চুনকালি মেখে দিয়ে তোমার মেয়েকে নিয়ে গেছে, তখন আমার মাথাটা কেটে নিয়ে ওকে যৌতুক হিসেবে দিয়ে এসো। না বোন না, আমি যে কথা তোকে দিয়েছি তা যদি না রাখতে পারি তাহলে নিজের মাথা নিজেই কেটে আমি এর প্রায়শ্চিত্ত করব। এই রক্তের কসম খেয়ে বলছি, তোলাকে ফিরিয়ে নিয়ে আসার পর আমি তোকে দেওয়া আমার ওয়াদা পূরণ করব। কোথায় তোর কাপুরুষ ছেলে বন্দি করে আমাকে ঘায়েল করার জন্য আমার মেয়েকে নিয়ে পালিয়েছে? আজ তোর জীবন কেড়ে নিয়ে ওর মরণ ফাঁদ তৈরি করব, যাতে তোর মরা মুখ দেখতে এসে ধরা পড়ে, নির্মম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার হাতে আমার মেয়েকে তুলে দেয়। শরীফ জোয়ারদার, তুই নিজে একটা কাপুরুষ হয়ে পুরুষত্বের সাহসের কথা বলছিস? এই নিষ্পাপ শিশুকে খুন করতে গিয়ে আতর ঘরে থাকা মাকে খুন করাকে কি বলে জানিস? আরে মানুষ নামের জানোয়ার, তুই সেই খুনি শয়তান। ভিক্ষা চাইতে আসা ভিক্ষুকের মতো লাগছে তোকে। নামা ওটা, আরে নামা ওটা, হাত পাত। আমার বাবার কাছে হাত পেতে তোর মেয়েকে ভিক্ষা চেনে, আরে কপাল ভালো তোর। কান মঞ্চিরে দাঁড়িয়ে
রাহান খানকে খুন করার চেষ্টা করে এখনো তুই বেঁচে আছিস। খোদার পরে যার হুকুম পালন করার জন্য আমি জীবনও দিতে প্রস্তুত। এখন যদি উনি হুকুম করেন তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারি। তাই বলছি, সময় থাকতে তোর মেয়েকে নিয়ে এখান থেকে তুই চলে যা। আমাকে নিয়ে যাচ্ছে, সে বিয়েতে আমার মত নেই, তুমি নিয়ে যেতে দিও না। বাবা আমাকে ছেড়ে দাও। লজ্জা করে না? ওর স্ত্রী না হয়ে এর মা হয়ে গেছিস? চলো গাড়ি। আকাশ, বাবুকে নিয়ে এসো। আচ্ছা। রুস্তম, পৃথিবীর সব বাচ্চার জন্ম নিয়ে প্রথমে মা ডাক শেখে, কিন্তু জন্মের পরে মাকে হারিয়েছে বলে ওর ছেলে আজ পর্যন্ত সে ডাকটুকু শেখেনি। আজ প্রথম ওর মুখে মা ডাক শুনেছি। তোর স্ত্রীর প্রয়োজন না থাকতে পারে, কিন্তু ওর একজন মার প্রয়োজন আছে। যে ভাই বোনদের তুই তোর জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিস, ওর প্রতি সেই ভাই বোনদের এক বিন্দু ভালোবাসা না থাকা সত্ত্বেও জীবন বাজি রেখে তুই ওদের বিপদ থেকে রক্ষা করেছিস। অথচ মা হারা সন্তানের চাহিদা পূরণের দায়িত্বে তুই অবহেলা করেছিস। রুস্তম, জীবনে আমার জন্য তুই অনেক করেছিস, আর শেষবারের মতো শেষবারের মতো হাত জোড় করে বলছি, আর একটা কাজ তুই করে দে বাবা। আমার দাদু ভাইয়ের জন্য ওই দোলাকে মা করে এনে দে। ওর মা না তুই কে নিস নে বাবা, কে নিস নে বাবা, কে নিস নে। চোখের জলে যতই বুক ভাসিয়ে ফেলিস না কেন, তাতে আমার মন এক ফোঁটা বুঝবে না। কারণ শরীরের প্রতিটি রক্তকণিকা থেকে শুরু করে এই কোপের প্রতিটি চুল সকাল হলেই বলে প্রতিশোধ দেব, প্রতিশোধ চাই। আর তুই কিনা সেই দুশ্মনকে ভালোবেসে ফেলেছিস। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি বলবো আমি ওকে ভালোবাসি। বলা, আমার অবাধ্য হয়ে তোর চাচাতো বোন রুনা রুস্তমের জীবন সঙ্গী নিয়েছিল বলে তোকে আমি ওই রুস্তমের জীবন থেকে বিদায় করে দিয়েছি। তাই তোকে সাবধান করে দিচ্ছি, এই জীবনে রুস্তমই হবে আমার স্বামী। এসব কি তোর কাকা?
দয়া করে সবাই মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীজন, আগামী 7ই জুলাই রোজ শুক্রবার জনাব রায়হান খানের কনিষ্ঠ পুত্র জনাব রুস্তম খানের শহীদ জনাব শরীফ জোয়াবদারের একমাত্র কন্যা মুসাম্মাদুল্লাহ জোয়াবদারের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। সময় দুপুর 1:30। আপনারা আপনাদের কার্ডে যে সময় লিখেছেন সেই সময় অনুযায়ী এই কার্ডেও একই সময় লেখা হয়েছে, শুধু বরের নামটি রদবদল করা হয়েছে। তাই মন পরিবর্তন করে বিয়ে করালে ঠিক আছে, তা না হলে আপনাদেরকে শাস্ত্রের মতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথাটা বলেছেন জনাব রুস্তম খান। হিংস্র বাঘের সামনে গর্জন করে কোনো লাভ নেই, কারণ আমি সেই রুস্তম যার নাম শুনে ভয়ে তোদের মতো অনেকেই আত্মরা হয়ে যায়। তাই মনে রাখিস, বিয়ে তোদের এখানে নয়, আমার বাড়িতেই হবে। আমি সময়ের আধা ঘন্টা আগে লোকজন নিয়ে এসে দোলাকে বধূ করে নিয়ে যাব। পুরুষের মতো আসব, সবার সামনে দিয়েই নিয়ে যাব। তোরা সহ তোদের চাইতে বেশি শক্তিশালী তোদের বংশে যদি আর কেউ থাকে, তাহলে সবাই মিলে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস। রুখতে পারলে রুখিস, রুখতে পারলে রুখিস। এই রুস্তম প্রস্তুত থাকবে। রুস্তমের মৃত্যুর ফাঁদ আমি তৈরি করে রেখেছি। আজ ওকে মারতে না পারলে আমাদের কাউকে বাঁচতে দেবে না। অনেক দূরে গেছিস তুই, এবার ফিরে যা। এই রুস্তম খান আজ পর্যন্ত কোনো কাজে গিয়ে পিছপা হয়ে ফিরে যায়নি, কিন্তু আজ তোকে ফিরে যেতেই হবে। যদি না যাস তাহলে তোর কলিজার ধনকে তোর সামনে টুকরো টুকরো করে ফেলবো। কথা দাও, আমার বাবুর মুখের দিকে তাকে ওর সুন্দর ভবিষ্যতের জন্য আমার এই হত্যের প্রতিশোধ তুমি নিতে যাবে না।
রুনাকে কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছিস। আমার মাসুম বাচ্চার জীবনে ছিনিমিনি খেলেছিস। আমি আমার রুনাকে দেওয়া ওয়াদার জন্য এতদিন তোকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তোর রক্ষা নেই। তোর রক্তে আমি আমার মনের সব দুঃখ, কষ্ট, হিংসা, বিদ্বেষ ধুয়ে মুছে নতুন জীবনে ফিরে যাব। আমি নতুন জীবনে ফিরে যাব। আমাকে মাফ করে দাও, আমার জীবন ভিক্ষা দাও। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করে। আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে যেহেতু আসামি সমাজের নির্যাতিত মানুষের জীবন রক্ষার স্বার্থে প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল, সেহেতু আদালত জনস্বার্থের কথা বিবেচনা করে আসামিকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আচার আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে বেকসুর খালাস প্রদান করার অনুমতি দিচ্ছে। বাবা রুস্তম, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যাকে নিতে এসেছো সে এখানে নেই বাবা, হাসপাতালে আছে। তবে যাওয়ার আগে এই চিঠিটা তোমাকে লিখে গেছে। রুস্তম, আমি নিজের সত্তাকে শেষ করে দিয়ে তোমার আত্মাকে শান্তি দিতে চাই। দোলা, জানি না কেন উনি অবিবাহিত অবস্থায় লাইগেশন করিয়ে চিরদিনের জন্য মা হওয়াটা বন্ধ করে দিয়েছেন। দোলা, হ্যাঁ, আপনি বলেছেন আপনার স্ত্রী রুনা ছাড়া অন্য কারো স্থান আপনার হৃদয়ে ঠাঁই পাবে না, শুধু বাবুর জন্য। যখন সেই কঠিন সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমিও চাই না বাবু ছাড়া অন্য কেউ আমাকে মা বলে ডাকুক। তাই আজীবন বাবুর মা হয়ে বেঁচে থাকার জন্য আমি আমার মাতৃত্বকে চিরদিনের জন্য বিসর্জন দিয়েছি।